হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে করি তাই নিয়েই আজকের ব্লগটা হতে চলেছে। তবে রোজকার তো একরকম কাজ থাকে না, যেদিন যেমন থাকে সেদিন সেভাবেই করে থাকি। তবে মোটামুটি যেভাবে আমার দিনটা চলে সেইটাই নিয়েই আজকের ব্লগটা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে আমি ছাদে আসি। তো যেদিন এক্সারসাইজ করি সেদিনকে তো মোটামুটি 6টা 6:30টার সময় আমি উঠে যাই। আজকে 7:30 থেকে ব্লগটা শুরু করেছি, কারণ সংসারের কাজগুলোই আজকে এক্সারসাইজ ছাড়া আমি তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ছাদে এসে প্রথমে ছাদের জানলার পর্দাগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়ে যেটুকুনি যা কাছাকাছি থাকে ওয়াশিং মেশিনটা আমি সকাল সকাল চেষ্টা করি চালিয়ে দিতে। ছোট জায়গা, মেলতে অসুবিধা হয়, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যেতে পারে। তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে আমি ঘরের বাসি কাজকর্মগুলো সব কিছু সারি, সমস্ত ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কাছাকাছি তো প্রত্যেক দিন থাকে না, একদিন অন্তর অন্তরই আমার কাছাকাছি করা হয়। তারপরে চলে আসি রান্নাঘরের জানলা খুলি। জানলা খোলার পরেই কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই, কারণ রাত্রিবেলায় যতটাই মোছা থাকুক না কেন সকালবেলা একবার না মুছে নিলে তার মধ্যে কাজ শুরু করতে আমার খুব একটা ভালো লাগে না। রাত্রিবেলায় আলো নেভার পরে এখানে কি পোকা মাকড় বা টিকটিকি আরশোলা চলে সেটা তো আমি আর রান্নাঘরে দাঁড়িয়ে দেখতে পারি না। সকালবেলায় সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিই গ্যাসের ওভেনটাও, কাউন্টার টপটাও। তারপরে রান্না বান্না যাবতীয় যা সমস্ত কাজকর্ম থাকে সবটা শুরু করি। রান্নাবান্নার কাজ করতে গেলে হাত ফসকে কোনো না কোনো জিনিস কাউন্টার টপ বা গ্যাসের ওভেনের ওপর পড়ে যেতেই পারে। রাত্রিবেলায় যতই পরিষ্কার থাকুক না কেন, ওই যে বললাম অন্ধকারে পোকামাকড়ের উৎপাত বাড়তেই পারে, বা কী আছে আমি নিজেও জানি না, যেটা আলোর মধ্যে তো দেখতে পাই না। সবসময় তো পরিষ্কারই দেখি, অন্ধকার হলে যে কী হয় সেটা কেউই বলতে পারবে না, আমি কেন। তো সকালবেলা উঠে ওই ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যদি রান্নার কাজকর্ম শুরু করা যায় তাহলে কোনো জিনিস পড়ে গেলে পরে সেটা ব্যবহার করতে আর খারাপ লাগে না। তো রান্নাঘর পরিষ্কার করার পরে আমি ইলেকট্রিক কেটলে 1 গ্লাস গরম জল বানাই, যেটা প্রত্যেক দিন সকালেই ঘুম থেকে ওঠার পরে কিছুটা কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি খালি পেটে 1 গ্লাস গরম জল খাই। তো আজকে সেটার অন্যথা করিনি, আজকেও খেয়েছি। তবে আমন্ড বাদামও আমি খাই, ভেজানো বাদাম, সেটা যাতে ভুলে গিয়েছিলাম গতকাল রাত্রিবেলায়, তাই আজকে শুধু গরম জলটাই খেয়েছি। তারপরে চলে এসেছি ঘরে বিছানাটা পরিষ্কার করতে। তো বিছানা পরিষ্কার করার কাজটা কোনো দিন একটু আগেও হয়, একটু পরেও হয়। মানে বাসি ঘর বারান্দাটা কখনো কখনো বিছানা পরিষ্কার করার পরেও আমি ঝাড় দিয়ে থাকি, আবার কোনো দিন বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই তারপরে বিছানা তুলি। যখন যেদিন যেরকম সুবিধা হয় সেদিন সেরকমভাবেই কাজটা করে থাকি। আসলে 10টা 5টার যদি চাকরিজীবী মানুষ হতো তাহলে সব কিছু রুটিন মাফিক হতো। যেহেতু বাড়িতে আমার যে হাজব্যান্ড, তার ব্যবসা আছে, সেই জন্য সময়টা একটুখানি এদিক ওদিক হয়ে গিয়েই থাকে। সময়টা ঠিক রাখাটা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না। তো যেদিন যেরকম সম্ভব হয় সেই রকম সুবিধা মতোই আমি ঘরের কাজকর্মগুলো স্টেপ বাই স্টেপ সেরে থাকি। সকালে বিছানা তোলার পরে আমি প্রত্যেক দিন আমার যেটুকুনি যা ফার্নিচার আছে সবটাই হালকা হাতে মুছে পরিষ্কার করে নিই। রাস্তার ধারে বাড়ি, না মুছলে পরে ধুলোর একটা আলাদা পরত পড়ে যায় ওপরে, দেখতে ভীষণই খারাপ লাগে। তবে সংসারের কাজ বলে কোনো কাজ কি কোনো দিন বাদ যায় না? নিশ্চয়ই যায়। যেদিন দেখি জায়গাটা পরিষ্কার আছে, না মুছলেও চলবে, আমি সেদিনকে বাদ দিই। বা যখন দেখি আজকে আর ইচ্ছা করছে না এই কাজটা করতে, হয়তো এই কাজটা আমার ডেলি রুটিনের মধ্যে সকালবেলাতে করতে লাগে কিন্তু ইচ্ছা করছে না, মন চাইছে না, হয়তো সেদিনকে বাদ দিলাম। আবার কোনো দিন যদি তাড়াহুড়ো থাকে, বাড়ি থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি আছে, সেদিনকে হয়তো সকালের কাজটা বিকালবেলাতে করলাম। বা যদি টায়ার্ড হয়ে যায় বিকালবেলাতে বাড়ি ফিরে, ইচ্ছা যদি না করে, আমি তাহলে সেদিনকেও বাদ দিই। তবে আমি যেটুকুনি যা কাজ করি মন দিয়ে করি, মনটা যদি সাথ দেয় তখনই করি। জোর জবরদস্তি আমি ঘরের কোনো কাজই কখনোই করে থাকি না।
ঘরদোর পরিষ্কার করার পার্ট মিটিয়ে দিয়ে রান্নাঘরে এসে রুটি আর ভেন্ডি ভাজা করেছিলাম সকালের জলখাবারে। আর জলখাবার খাওয়ার পরে বাবু সবজি বাজার নিয়ে এসছে আর মাছ নিয়ে এসেছে। রাত্রিবেলার রুটিটাও আমি করে রেখেছি, তবে এটা প্রতিদিন না, যদি আটা মাখা বেশি থাকে তবেই রাত্রিবেলার রুটিটা একেবারে কমপ্লিট করে রাখি। সবজি আর মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর দোকানে দু একটা জিনিস আনার ছিল। সেটা যেমন এখানে একটা বিস্কিটের প্যাকেট, নোনতা বিস্কিটের প্যাকেট, প্লেন যে বেসনের পাঁপড় হয় সেই পাঁপড়ের একটা প্যাকেট, আর শাহি গরম মশলা বানাবো বলে সেই গরম মশলা সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে ঘরেই বানিয়ে নেবো শাহি গরম মশলা, আর সাদা গোটা জিরে। ব্যাস এই টুকটাক কয়েকটা জিনিস আনার ছিল। তো সবজি বাজার আর এই টুকটাক দোকানের কয়েকটা জিনিস, আর এনেছে গলদা চিংড়ি, যেটা আটা মেখেছিলাম সকালবেলাতে যে বাটিতে, সেই বাটিতে করেই ভিজিয়ে রেখেছি। সকালের জলখাবার খাওয়ার বাসনগুলো কাউন্টার টপের পাশেই রয়েছে, ওটা তো ডিশওয়াশারে পরে ভরবো। তাওয়াটা হাতে মেজে নেব। আটা মাখার বাটিটা আমি ডিশওয়াশারে খুব কমই দেওয়ার চেষ্টা করি, কারণ বাই চান্স যদি রাত্রিবেলাতে আটা মাখতে লাগে তখন এই বড় বাটি আমার এই একটাই আছে। বাজার তো রোজ দিন হয় না, যেদিনকে বাজার হয় সেদিনকে আগে আমি বাজারগুলো তুলে পরিষ্কার করে কাউন্টারটা ভালো করে মুছে নিয়ে তারপরে সেখানে দুপুরে রান্নার কাজটা শুরু করি। সাধারণত বাবু জলখাবার খাওয়ার পরেই বাজার গিয়ে থাকে। কোনো দিন হয়তো বা ওর কাজের যেরকম সুবিধা হয় সেই সময়টা বুঝে হয়তো জলখাবার খাওয়ার আগে তাড়াতাড়ি বাজারটা করে দিয়ে ঝটপট খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তবে আজকে যেমন ও জলখাবার খেয়ে নিয়েই বাজার করতে গিয়েছিল। আর এই মুহূর্তে এখন বাজে সকাল 10:30 মতো। তো এখানে দেখো চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেদিন আটা মাখা বেশি থাকে সেদিন তো একবারই রুটি করে নিই, ঝামেলা অনেকটাই কমে যায়। আর তা না হলে দুবেলা রুটি করতে গেলে পরে যেমন ওই আটা মাখার বড় বাটিটা আমার দুবেলা প্রয়োজন আর দুবেলা মাজতে লাগে, তেমনি এরকম তাওয়াটাকেও দুবেলা মাজতে লাগে। কারণ হার্ড অ্যানোডাইজডের বাসন সেটা তো আমি ডিশওয়াশারে মাজতে পারি না। তো এই টুকটাক কিছু বাসন আমাকে প্রত্যেক দিনই হাতে কম বেশি মাজতে লাগে। যখনই আমার এরকম সবজি বাজার হয় তখনই এরকমভাবে ঝুড়িতে ভাগে ভাগে আমি তুলে নিয়ে ধুয়ে নিয়ে ছাদের এই রেলিংয়ে এসে জল ঝরাতে দিয়ে দিই। জলটা ভালো মতো ঝরে যায়, তারপরে রোদ আসুক বলো বা হালকা তাপেতে ভালো করে সবজিগুলো শুকিয়েও যায়। মাঝে মধ্যে ঘরের কাজ করতে করতে আমি এসে ঝুড়ি ধরে নাড়িয়ে একটু এপিটোপিট করে দিলে পরে সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি তারপরে ওগুলোকে ফ্রিজে গুছিয়ে তুলি। আর রান্নাঘরে যখনই মাছ ধুই আমি সিঙ্কটা সবসময়তেই পরিষ্কার করে নিই। একে তো ছোট জায়গা, তারপরে বেডরুমের সাথে লাগোয়া কিচেন, মাছ মাংস এরকম সিঙ্কের মধ্যে ধোয়া হলে পরে তারপরে যদি সিঙ্ক না পরিষ্কার করা হয় তাহলে একটা আষ্টানি গন্ধ ঘরে এসে যায়। সেই জন্য যখনই আমি রান্নাঘরে মাছ মাংস যাই আনুক না কেন বা যখনই বার করে আমি জলে ভেজাই না কেন সব সময়তেই আমি সিঙ্কটা একবার মেজে নিই। আর তাছাড়া রান্না করতে করতে কাউন্টার টপ, গ্যাসের ওভেন আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রান্নাবান্না করতে অনেকটা বেশি ভালো লাগে বা কাজে অনেকটা এনার্জি আসে। তো চলো সবজি মাছ সমস্ত কিছু তুলে বা যেটুকুনি যা বাসন মাজা ঘষা করার ছিল সবটা করে নিয়ে রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছে। এবারে মুদির যেটুকুনি যা জিনিস ছিল সবটা জায়গায় জায়গায় গুছিয়ে তুলে নিলাম। তো রান্নাবান্না শুরু করার আগে জায়গা যদি খালি থাকে তাহলে কাজ করতে অনেকটা বেশি সুবিধা হয়। বেসিক্যালি যাদের রান্নাঘরের সাইজটা ছোট হয় চারিদিকে অগোছালো করে কাজকর্ম করতে যেমন সেটা ব্যাপারটা অসুবিধাজনকও, তেমনি কাজেও ঠিক ভালো লাগে না। সেই জন্য জিনিসটা জায়গায় আগে গুছিয়ে তুললে, জায়গাটা খালি করে ফাঁকা করে নিয়ে করলে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। আর সকালে ওই যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে এসে জামা কাপড় যেগুলো কাচা হয়েছে সবটা মেলে দিলাম। এরপরে যাব রান্না করতে। আজকে দুপুরে খাবারের জন্য চিংড়ি মাছটা বানাবো নারকোল কোড়া দিয়ে।
তো চিংড়ি মাছটা তো লবণ হলুদ মাখানো ছিল, এখন সর্ষের তেলের মধ্যে হালকাভাবে চিংড়ি মাছটা একটু এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপরে আবারও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতেই দিয়ে দিয়েছি কোড়ানো নারকোল কোড়াটা আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। হালকা একটুখানি ভাজা হলে পরে তার মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। 7 পিস মতো গলদা চিংড়ি ছিল, তো এখানে আমি বাটা মশলার মধ্যে দিয়েছি 1.5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো, 4-5 কোয়া রসুন। ব্যাস এটুকুনি বাটা মশলা দিয়ে নারকোল কোড়াটার সাথে মশলাটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। সাইড দিয়ে যেই তেল বেরোবে তখনই এর মধ্যে মিশিয়ে দেবো জল। আমি নর্মাল জলই দিয়েছিলাম, গরম জল দিলেও হয়, গরম জল দিলে ভালো হয় যদিও, তো আমি গরম জল করিনি, এখানে নর্মাল জল দিয়েছিলাম। ভালো করে ফুটে উঠলে পরে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম। গরম মশলার ব্যবহার একটুও করিনি, না অন্য কোনো গুঁড়ো মশলা, হলুদ ছাড়া কোনো ব্যবহারই করিনি। নামাবার আগে সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়েছিলাম। নারকোল কোড়াটা যেহেতু ভীষণ মিষ্টি ছিল সেই জন্য আলাদা করে আমাকে আর চিনি দিতে হয়নি, খেতে ভীষণ ভালো হয়েছিল এরকমভাবে নারকোল কোড়া দিয়ে চিংড়ি মাছটা। আর ভাত ওদিকে ফুটে গেছে। তো দুপুরের রান্নাবান্না এইটুকুনি। গতকালের একটুখানি অরহর ডাল বানানো ছিল, সেই অরহর ডালটা রয়েছে। আর সকালবেলাতে এই কড়াইটাতেই আলু ভাজা বানিয়েছিলাম, তো আলু ভাজার কড়াইতেই মাছটা বানালাম। এই যে অরহর ডালের সাথে রয়েছে আলু ভাজা আর গলদা চিংড়ি মাছটা এই নারকোল কোড়া দিয়ে। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।